হ্যালো এন্ড গুড ইভিনিং লেডিজ এন্ড জেন্টলম্যান, আমি ইলমাস সৈয়দ। আজ সানডে স্পেশাল অফ দ্য বিগ স্টোরিতে কথা হবে বাংলাদেশ নিয়ে। কেন বাংলাদেশ কেন? কারণ বিশ্বাস করুন, ফেব্রুয়ারি মাসটা বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ, ভারতের জন্যও গুরুত্বপূর্ণ। 53 বছর আগে যে দেশ এক রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে পাকিস্তানের থেকে স্বাধীনতা ছিনিয়ে নিয়েছিল, আজ 2026-এ দাঁড়িয়ে সেই বাংলাদেশ আবার পুরনো শত্রুর খপ্পরে পড়তে চলেছে। নির্বাচন একেবারে দোরগোড়ায়, কিন্তু খেলার ছকটা কি সত্যি ঢাকাতে বসে তৈরি হচ্ছে, নাকি এই নির্বাচনের খেলার ছক তৈরি হচ্ছে রাওয়ালপিন্ডিতে? 30 সেকেন্ড, মাত্র 30 সেকেন্ডে আপনাদের জানিয়ে রাখি আজ আপনারা কিভাবে বুঝবেন, কিংবা আমরা কিভাবে বুঝিয়ে দেব কেন বাংলাদেশের এই ভোট ভারতের নিরাপত্তার জন্য সবথেকে বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। দেখুন, একদিকে বিএনপি, অন্যদিকে জামাত এই ইসলামীর মতো উগ্রপন্থী দলগুলোর জোট। কিন্তু চমকে দেওয়ার তথ্য হলো, যে জামাত 1971-এর গণহত্যার সময় পাকিস্তানের পাশে ছিল, তারা এখন বলছে ইউনিটি গভর্নমেন্ট চাই বা জাতীয় ঐক্যের সরকার চাই। জামাতের এই তথাকথিত বন্ধুত্বের হাত কি আসলে গণতন্ত্রের আড়ালে এক মরণ ফাঁদ? মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার কি সত্যি নিরপেক্ষ, নাকি পাকিস্তানের সাথে ঘনিষ্ঠতা বাড়িয়ে মোহাম্মদ ইউনূস ঢাকাতে আবার ইসলামাবাদের কক্ষপথে ফিরিয়ে নিয়ে যাচ্ছে? করাচি থেকে সরাসরি ফ্লাইট, চাটগা বন্দরে পাকিস্তানি জাহাজ, সবই বাণিজ্য, নাকি এর গভীরে লুকিয়ে আছে বড় কোনো সামরিক চাল? বাংলাদেশ কি চুপচাপ নীরবে পূর্ব পাকিস্তান হওয়ার পথে হাঁটছে? দেখাবো আপনাদের কিছু ছবি। এই মুহূর্তে দাঁড়ান, এই মুহূর্তে বাংলাদেশে যে রণক্ষেত্র রাজনীতি চলছে, সেই রণক্ষেত্র রাজনীতির ছবিগুলো ভালো করে দেখুন। এই হলো বাংলাদেশ, এই হলো নতুন বাংলাদেশ। যে নতুন বাংলাদেশে একেবারে পথে সবার সামনে আগুন জ্বালানো যায়, যে নতুন বাংলাদেশে জামাতে ইসলামীর মানুষজন হাতে বন্দুক নিয়ে করে, বাংলাদেশে বঙ্গবন্ধুর মূর্তি তো ভেঙে পড়ে গিয়েইছে, কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে বিএনপির নেতারাও সুরক্ষিত নন। একের পর এক বিএনপির নেতারা খুন হচ্ছেন, একের পর এক মানুষ খুন হচ্ছে। কেন? বাংলাদেশের রাজনীতি এখন এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছে, ওপিনিয়ন পোল বলছে 12ই ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি এগিয়ে থাকলেও জামাত কিন্তু খুব একটা পিছিয়ে নেই। জামাত প্রধান শফিকুর রহমান এখন দুর্নীতিমুক্ত দেশ এবং সামাজিক সুবিচারের দোহাই দিয়ে একজোট হওয়ার ডাক দিচ্ছেন, কিন্তু ইতিহাস বলছে অন্য কথা। এই জামাতিদের চূড়ান্ত লক্ষ্য হলো বাংলাদেশের শরিয়া আইন কার্যকর করা। তাহলে আপনি প্রশ্ন করতেই পারেন, এই ভোল বদলটা কেন হচ্ছে? কারণ জামাতিরা জানে তাদের রক্তাক্ত ইতিহাস তরুণ ভোটারদের কাছে গ্রহণযোগ্য নয়। তাই ইমেজটাকে ওয়াশিং মেশিনে পাঠাতে হবে, ইমেজটা লন্ড্রিতে পাঠিয়ে ভাবমূর্তি পরিবর্তন করতে হবে, এবং সেটাই এই চেষ্টা। জামাত কি ভারতকে ভয় পাচ্ছে? জামাত প্রধান এখন নয়াদিল্লিকে অনুরোধ করছেন শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার জন্য, অথচ ভারতের এক কূটনীতিক যখন গোপনে তার সাথে দেখা করেছিলেন, সেই গোপন কথা তিনি আন্তর্জাতিক মিডিয়ায় ফাঁস করে দিয়েছেন। বিশ্বাসযোগ্যতা যেখানে শূন্য, সেখানে এই নতুন ঐক্যের ডাক শুধুমাত্র হাসিনাকে কোণঠাসা করার একটা কৌশল। এদিকে ডক্টর ইউনূস কি করছেন? তিনি সার্ক কান্ট্রিজ, SAARC, সার্ক কান্ট্রিজকে পুনরুজ্জীবিত করার নামে
পাকিস্তানের সঙ্গে তার সখ্যতা, তার মাখামাখি বাড়াচ্ছে। করাচি থেকে ঢাকা আকাশে ডানা মেলেছে সরাসরি বিমান কিংবা ডাইরেক্ট ফ্লাইটস। 2018 সাল থেকে যে ফ্লাইট বন্ধ ছিল সেই এয়ার করিডোর হঠাৎ করে ইউনূস সরকার কেন খুলে দিল বলুন তো? পাকিস্তান তো ইতিমধ্যেই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে করাচির ফ্লাইটের অনুমতিও দিয়ে দিয়েছে। শুধু তাই নয়, যে সার্ক গত 1 দশক ধরে স্তিমিত হয়ে আছে কারণ একটি নির্দিষ্ট দেশ সন্ত্রাসবাদ রপ্তানি বন্ধ করতে পারেনি, সেই সার্ককে এখন জীবন্ত বলছে ইউনূস। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর স্পষ্ট বলছেন, প্রতিবেশীরা ভালো হলে তবেই ভারত ভালো থাকবে। কিন্তু ইউনূস পর্যন্ত সেই বার্তা পৌঁছচ্ছে না, কিংবা মোহাম্মদ ইউনূস এই বার্তা বুঝতে পারছেন না। এই মোহাম্মদ ইউনূসকে যতবার জিজ্ঞেস করা হয়েছে মাইনরিটি কিলিংস নিয়ে, এই মোহাম্মদ ইউনূসকে যতবার জিজ্ঞেস করা হয়েছে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন নিয়ে, এই মোহাম্মদ ইউনূসকে যতবার জিজ্ঞেস করা হয়েছে ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে, ততবার এই মোহাম্মদ ইউনূস পাশ কাটিয়ে বেরিয়ে গেছে। এমনকি পাকিস্তানের আর্মিকে দিয়ে ট্রেনিং করার কথাও বলেছেন। এই ছবিতে আপনি সরাসরি দেখতে পাচ্ছেন ভারতের মিডিয়া সংস্থা, এবং যখন প্রশ্ন করেছে পাশ কাটিয়ে বেরিয়ে গিয়েছেন। দেখুন, ভারতের মিডিয়া সংস্থা যখন প্রশ্ন করছে পাশ কাটিয়ে বেরিয়ে যাচ্ছে মোহাম্মদ ইউনূস। এবং আরেকটা ছবি দেখাবো কিভাবে পাকিস্তান আর্মির সঙ্গে সরাসরি এখন ট্রেনিংয়ের কথা বলছেন মোহাম্মদ ইউনূস। সেই ছবিও একেবারে স্পষ্ট, বাংলাদেশের আর্মিকে নাকি এখন ট্রেনিং করবে পাকিস্তানি আর্মি। সেই মহড়া, পাকিস্তানি জেনারেলদের সামনে বাংলাদেশের ট্যাঙ্কের মহড়া, এই মহড়ার ছবি স্পষ্ট দেখাচ্ছি আপনাদের। এগুলো সব আমরা ইতিহাসে দেখেছি। পাকিস্তানের সঙ্গে মাখামাখি বাড়ছে, পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বাড়ছে, পাকিস্তানের সঙ্গে হৃদ্রতা বাড়ছে, ডাইরেক্ট ফ্লাইটের অ্যাক্সেস দেওয়া হচ্ছে। আর আমাদের হাতে আসা গোয়েন্দা রিপোর্ট বলছে সম্পর্ক, এই দুই দেশের সম্পর্ক এখন আকাশচুম্বী। সাম্প্রতিক মাসগুলোতে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক যোগাযোগ অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। 15 বছর পর দুই দেশের মধ্যে ফরেন সেক্রেটারি লেভেলের আলোচনা হয়েছে। 2025 সালের এপ্রিলে সেই ছবি দেখছেন। পাকিস্তান এখন চাল, তুলো আর টেক্সটাইল সাপ্লাই দেওয়ার নামে বাংলাদেশের রপ্তানি নির্ভর গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিতে নিজেদের জায়গা পাকা করছে। 20 বছর পর জয়েন্ট ইকোনমিক কমিশন আবার সক্রিয় হয়েছে। এটা কি শুধুই ইকোনমি, নাকি এর আড়ালে গোয়েন্দা সংস্থা ISI এর কোনো সুদূর প্রসারী পরিকল্পনা আছে বলুন তো? আলবত আছে, কারণ আমরা জানি ISI এই মুহূর্তে ঢাকা সেল খুলে ফেলেছে। ব্রিগেডিয়ার এবং মেজর জেনারেল র্যাঙ্কিং অফিসার এই মুহূর্তে ঢাকায় রয়েছে পাকিস্তানের ISI এর, এবং তারা ভারত বিরোধী জোট বানাবার চেষ্টা করছে। এবার তৈরি থাকুন, কারণ এবার আলোচনা হবে মিসাইল আর যুদ্ধবিমান নিয়ে। সূত্রের খবর, পাকিস্তানের জয়েন্ট চিফ চেয়ারম্যান জেনারেল শাহ শামসাদ মির্জা ডক্টর ইউনূসের সাথে দেখা করেছেন 2024 অক্টোবরে। খবর আরও গভীর, কারণ বাংলাদেশ বিমান বাহিনীর জন্য পাকিস্তানের JF-17 ফাইটার জেট কেনার বিষয়ে কথা চলছে। 2024 সালের নভেম্বরে শেখ হাসিনার পতনের পর প্রথম পাকিস্তানি কার্গো জাহাজ চট্টগ্রাম বন্দরে নোঙর করে। যে বন্দর দিয়ে একসময় ভারতের বিচ্ছিন্নতাবাদীদের অস্ত্র পাঠানো হতো, সেখানে পাকিস্তানি জাহাজের আনাগোনা কি ভারতের জন্য অশনি সংকেত নয়? আলবাত অশনি সংকেত। কারণ পাকিস্তান এই মুহূর্তে চট্টগ্রাম থেকে শুরু করে একাধিক হিল ট্র্যাক্টসে নিজেদের প্রেজেন্স বাড়াচ্ছে। শুধু প্রেজেন্সই বাড়াচ্ছে নয়, নিজেদের যুদ্ধবিমান বাংলাদেশকে দিতে চাইছে, নিজেদের মিলিটারি অ্যাসেট বাংলাদেশকে দিতে চাইছে। তাই প্রশ্ন হলো, জামাত কি এবার দাঙ্গা বাঁধিয়ে নির্বাচন বানচাল করতে চাইছে? নির্বাচনের মাত্র 5 সপ্তাহ বাকি থাকতে জামাত এখন অভিযোগ করছে যে নির্বাচনের পরিবেশ নেই। অথচ মোহাম্মদ ইউনূস জামাতের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছেন, তাদের নেতাদের জেল থেকে ছেড়ে দিয়েছেন। তাও কেন জামাত অসন্তুষ্ট? কারণ সূত্রের খবর, একটি ওপিনিয়ন পোল বলেছে বিএনপি ক্ষমতায় আসতে পারে, মানুষের হাওয়া বিএনপির জন্য।
পোল বলছে তারা হারতে পারে এবং বিএনপি বিপুল সংখ্যক আসন নিয়ে জিততে পারে। জামাতের বিশেষত্ব হলো দাঙ্গা আর মব ভায়োলেন্স, নতুন কিছু নয়। ছবিগুলো দেখুন, দেখতে পাবেন। ছবিগুলো দেখাই আপনাদের, জামাতের মব ভায়োলেন্স আর দাঙ্গার ছবি। বঙ্গবন্ধুর মূর্তি ভাঙা, লুটপাট চালানো, ছায়ানট পুড়িয়ে দেওয়া, এই সমস্ত কিছুর পেছনে কিন্তু জামাতিরা ছিল। সেটা জামাতের নেতারাই একেবারে সামনে এসে জোর গলায় স্বীকার করে নিয়ে গেছে। এই জামাত এখন এটাই করে। জামাত এখন ভাঙে, দাঙ্গা করে, মব ভায়োলেন্স করে। সেই খেলাকেই এখন জামাত ফিরিয়ে আনার চেষ্টা করছে, কারণ ওপিনিয়ন পোল বলছে হাওয়া এখন বিএনপির পালে, বিএনপি জিততে পারে। সেই কারণেই কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে জামাত ইলেকশন বানচাল করার চেষ্টা করছে। জামাতের উগ্রবাদী ছাত্রনেতা ওসমান হাদির মৃত্যু এবং তারপর যে চাপানোতর শুরু হয় এবং তারপর যে চরমপন্থী হিংসা বাংলাদেশের সাধারণ মানুষ দেখেছে, তাতে বাংলাদেশের সাধারণ মানুষ আতঙ্কিত। অন্যদিকে নির্বাসন থেকে ফিরে এসেছেন বিএনপির তারেক রহমান, যাকে স্বাগত জানাতে লাখ লাখ মানুষের ঢল নেমেছিল বাংলাদেশে। ঠিক এই সময় খালেদা জিয়ার মৃত্যু বিএনপির প্রতি মানুষের সহানুভূতি অনেক বাড়িয়ে দিয়েছে। এখন প্রশ্ন হলো, যদি জামাত বুঝতে পারে তারা হারছে, তবে কি তারা গণতন্ত্রের পথে চলবে, নাকি ঢাকাকে আবার দাঙ্গার আগুনে জ্বালিয়ে পাকিস্তানের এজেন্টদের পথ প্রশস্ত করে দেবে? ইতিহাস বলছে দ্বিতীয়টা করবে। ইতিহাস বলছে জামাত চিরকাল পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়েছে। তারেক রহমান যেখানে বলছে উন্নতির কথা, তারেক রহমান যেখানে বলছে আগামী বাংলাদেশের কথা, সুসম্পর্কের কথা, জামাত সেখানে বলছে শারিয়ার কথা। জামাত বলছে ইসলামী নীতির কথা। জামাত বলছে ইসলামী শাসন ফিরিয়ে আন। এবং জামাত টার্গেট করে করে বিএনপির নেতাদের খুন করছে। জামাত টার্গেট করে করে হাদির মতো সন্ত্রাসবাদীদের, হাদির মতোর উগ্রপন্থীদের লালন পালন করছে। হাদির মৃত্যুর সময়, হাদির মৃত্যু জমায়েতে অর্থাৎ ফিউনারেলে যাদের দেখা গিয়েছিল, এই বাংলাদেশিগুলো নয়, যাদের দেখা গিয়েছিল, আনসারুল বাংলা টিমের 2 জন জঙ্গিকে দেখা গিয়েছিল। শুধু তাই নয়, এই মুহূর্তে জামাতের এই ছাত্র নেতাদের ন্যারেটিভ শুনবেন, শোনাবো আপনাদের। এরা কি বলছে দেখুন। এরা একেবারে পাকিস্তানের সুরে সুর মিলিয়ে কথা বলছে। পাকিস্তানের সুরে সুর মিলিয়ে এরা ভারত বিরোধী কথা বলছে, এরা ভারতের বিরুদ্ধে কথা বলছে। এটা পাকিস্তানের ছক। তারেক রহমান বনাম জামাত, কার পাল্লা ভারী? তারেক রহমান এখন জাতীয়তাবাদের কথা বলছেন, তিনি সংখ্যালঘুদের রক্ষা করার প্রতিশ্রুতি দিচ্ছেন। কিন্তু জামাতের শিকড় এখনও মিশে আছে সেই ধর্মের ভিত্তিতে দেশভাগের তত্ত্বে। ভারত কি তবে তারেক রহমানের ওপর ভরসা করতে পারবে, নাকি পাকিস্তানের মদতপুষ্ট জামায়াত এই বাড়বাড়ন্ত দক্ষিণ এশিয়ায় এক নতুন যুদ্ধের মেঘ ডেকে আনছে? গোয়েন্দা রিপোর্ট কি বলছে? গোয়েন্দা রিপোর্ট বলছে পাকিস্তানের সাথে সামরিক মহড়ায় অংশ নিচ্ছে বাংলাদেশ। সামরিক মহড়ায় বাংলাদেশের সঙ্গে এই মুহূর্তে পাকিস্তান অংশ নিচ্ছে এবং এটাই আমাদের জন্য অশনি সংকেত। লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, ভারত কি করবে? কেবল দর্শক না। আচ্ছা, ভারত কি চুপচাপ হাত গুটিয়ে দেখবে জামাতের এই খেলা? বিএনপি যখন আস্তে আস্তে হাওয়া নিজেদের দিকে আনতে পারছে, বিএনপি যখন এই মুহূর্তে রাষ্ট্রবাদের কথা বলছে, ভারতের সঙ্গে সুসম্পর্কের কথা বলছে, তখন জামাত কেন ভেস্তে দিতে চাইছে ইলেকশন? কারণ তারা জানে তারা হারার দিকে এগোচ্ছে। কিন্তু ভারত কি কেবল দর্শক? না। এস জয়শঙ্কর স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন, ভারত পরিস্থিতি খুব কাছ থেকে নজর রাখছে। উই আর ওয়াচিং ইউ লেডিজ অ্যান্ড জেন্টলম্যান ইন বাংলাদেশ। আমরা আপনাদের দেখছি। ইসলামিস্টদের আস্ফালন এবং হিন্দু সংখ্যালঘুদের ওপর ক্রমাগত হামলা ভারতের জন্য অত্যন্ত উদ্বেগের কারণ। পাকিস্তানের লক্ষ্য কিন্তু খুব পরিষ্কার, বাংলাদেশকে ভারতের বিরুদ্ধে একটি স্ট্র্যাটেজিক ফ্রন্ট বা সেকেন্ড ফ্রন্ট হিসেবে ব্যবহার করা। তাই ইউনূস প্রশাসন কি জেনে শুনে বিষ পান করছে? কথা আছে না, আমি জেনে শুনে বিষ করেছি পান। না, জেনে শুনে বিষ পান করছে না।
জেনে শুনে ইউনূস ভারত বিরোধী স্টান্স নিচ্ছে। ইউনূস বিজনেসম্যান, ইউনূস টাকা বোঝে। যে ডিপ স্টেট এজেন্টরা শেখ হাসিনাকে ওখান থেকে সরিয়েছিল তাদের লক্ষ্য একটাই ছিল, একজনই দাদা আছে যে দাদা এইসব কাজ করতে পারে, সেই দাদাদের দৌলতে এই কাজটা হয়েছিল। শেখ হাসিনা সরাসরি বলে দিয়েছিলেন আমেরিকানসরা এর সাথে যুক্ত। ইউনূসকে বসানো হয়েছিল কারণ ইউনূস পাপেট, পুতুল, কাঠপুতুল, যাকে এরকমভাবে আমেরিকান নাচাতে পারে। কিন্তু ইউনূস গদিতে বসার পর দেখলো টাকা যদি আরও বেশি আসে তাহলে ক্ষতি কী, আর সেই টাকার উৎস যদি পাকিস্তান হয়ে আসে তাতেই বা ক্ষতি কী। আমেরিকার টাকা, পাকিস্তান দেউলিয়া দেশ, টাকা নেই, আমেরিকার টাকায় পাকিস্তান চলে, সেই পাকিস্তান আমেরিকার টাকা নিয়ে দিচ্ছে বাংলাদেশকে। ইতিহাস আমাদের মনে করিয়ে দেয় যে ভুল থেকে শিক্ষা না নিলে তার পুনরাবৃত্তি ঘটে। মোহাম্মদ ইউনূস ইতিহাসের পাতায় একজন সংস্কারক হিসেবে নিজের নাম লিখবেন না। তিনি নিজের দেশের মানুষের গণহত্যাকারীদের ক্ষমা করে দিয়ে দেশটাকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার খাতায় নিজের নাম লিখবেন। কেন বলছি? কারণ এই ছবিতে যার সঙ্গে ইউনূসকে দেখছেন, এই সমস্ত ছবিতে তারা সবাই শরীয়তপন্থী, কট্টরপন্থী, ইসলামিক মৌলবাদী। এরা বাংলাদেশের মানুষকে খুন করছে, বাংলাদেশে গণহত্যা লীলা দ্বিতীয়বার চালাচ্ছে এবং পাকিস্তানের সেই হিডেন এজেন্ডা ৭১-এর আগায় পূর্ব পাকিস্তানের এজেন্ডা, সেটাকেই থিওরেটিক্যালি বাস্তবায়িত করছে। তাই তো জামাতের এই আস্ফালন, তাই তো হাদির বাড়বাড়ন্ত। কারণ জামাত বুঝেছে তারা জিততে পারবে না, পাকিস্তান বুঝছে বিএনপি এলে আমাদের সমস্যা, কারণ বিএনপির নীতি হচ্ছে নেহি দিল্লি নেহি পিন্ডি, না দিল্লি না পিন্ডি, আমরা স্বয়ংশাসিত থাকব। এটা বিএনপির স্টান্স। আমি কারোর দিকে যাব না, পাকিস্তানের দিকেও যাব না, ইন্ডিয়ার দিকেও যাব না, আমি স্বতন্ত্র থাকব। আর জামাতের স্টান্স কি? সবটা দিয়ে পাকিস্তানকে আপন করবে। কারণ ওই যে মগজ ধোলাই, যন্তর মন্তর ঘর, মনে আছে হীরক রাজার দেশে? যন্তর মন্তর ঘরে গেলে চাষাও বলে আধপেটা খাই ঠিক আছে, কিন্তু খাজনা আগে দিতে হবে। শুনেছেন কোনো চাষিকে এটা বলতে? নিজের শস্যের ৯০% দিয়ে দেবো রাজাকে, কিন্তু নিজে খাবো না। না, তখন বলে চাষি, ক্ষুধার্ত চাষি তখন এই কথা বলে যখন ক্ষুধার্ত চাষির মগজ ধোলাই হয়। মগজ ধোলাই করছে জামাত আমজনতার, মগজ ধোলাই করছে জামাত বাংলাদেশের, পাকিস্তানের টোপ দিয়ে। কিন্তু আমজনতাও ভোলার পাত্র নয়। বাংলাদেশের আমজনতা এখনও মনে রেখেছে অপারেশন সার্চলাইটের কথা, সাভারের গণকবরের কথা। তাই তো তারেক রহমানকে দেখতে লক্ষ লক্ষ মানুষের ঢল নেমেছিল এবং মানুষ বুঝিয়ে দিয়েছিল সরকার আসবে বিএনপির, বুঝিয়ে দিয়েওছে। তাই জন্যই টার্গেট করে করে বিএনপির নেতাদের খুন করা হয়েছে। ২ বিএনপির নেতাকে এখনও পর্যন্ত শেষ করে দেওয়া হয়েছে, শেষ করছে জামাত। শুধু তাই নয়, জামাত বলছে ইউনাইটেড গভর্নমেন্ট, কোনো ইউনিটি তারা চায় না, তারা চায় সারিয়া, তারা চায় পাকিস্তানকে। আর পাকিস্তান জানে বিএনপি এলে তাদের সুবিধে হবে না, সুবিধে হবে জামাতে। বাংলাদেশের সাধারণ মানুষ কি পারবে তাদের রক্তে কেনা স্বাধীনতাকে রাওয়ালপিন্ডির ব্লুপ্রিন্ট থেকে বাঁচাতে? নির্বাচনের ফল যাই হোক, বাংলাদেশের আত্মা যেন আবার কোনো হায়নার কবলে না পড়ে। খবর কেবল বাক্সবন্দি থাকে না, এটা প্রতিদিনের লড়াই। এবং এখান থেকেই আপনাদের একটা কথা বলি, শুনুন, ভালো করে শুনুন। বিষয়টি এমন যেন একটি বাড়ির মালিক তার পুরনো শত্রুকে দরজা দেখেও বন্ধু মনে করে ঘরে ঢুকিয়ে নিচ্ছে, অথচ সেই শত্রু বাড়ির পেছনের দরজা দিয়ে নিজের গুন্ডাদের ঢোকানোর ছক কষছে পাকিস্তান। বাড়ির লোক যদি সময় থাকতে না জাগে, তখন দখল হয়ে যাওয়া কেবল সময়ের অপেক্ষা। যদি বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশের ইউনূস প্রশাসন এখনও না বোঝে যে পাকিস্তান অ্যাকচুয়ালি পূর্ব পাকিস্তান করার ছকে আছে বাংলাদেশকে, তাহলে একদিন সত্যি বাংলাদেশটা দখল হয়ে যাবে। আর তখন কিন্তু ভারত হাত গুটিয়ে বসে থাকবে না। ভৈরব থেকে শুরু করে অর্জুনস, ভীষ্মাস অ্যান্ড রাফায়েলস গর্জাবে, আর সেই গর্জনের হাত থেকে বাংলাদেশকে কেউ বাঁচাতে পারবে না। আমরা দেখছি, কাছ থেকে দেখছি, আপনাদের প্রতিটা চাল আমরা দেখছি। উত্তর দেব ঠিক সময়, ফেব্রুয়ারিটা কাটুক। ভালো থাকবেন, ভালো রাখবেন। জয় হিন্দ।